বিশেষায়িত হাসপাতাল রংপুরের জন্য বরাদ্দ করা, সেটি নিয়েও দেখছি যে আশপাশের জেলাগুলো বিষয়টাকে নিজেদের করে নেওয়ার বিষয়টা নিয়ে ভাবছিল, যেটা নিয়ে আমরা বিব্রত যে রংপুরের ক্ষেত্রে যে রংপুরের বাজেট কেন বাইরে যাবে, যেখানটায় বাইরের কোনো বাজেট রংপুরের জন্য বরাদ্দ করা হয় না। এটা আমাদের জন্য আসলে বিব্রতকর, টোটালি তথাপি রংপুরের আপামর জনসাধারণের জন্য বিব্রতকর বলে আমরা মনে করি। এরই প্রেক্ষিতে আমরা 20 তারিখে ডিসি বরাবর প্রধান উপদেষ্টার নিকট পাঠানোর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করি, যেখানে 72 ঘন্টার আলটিমেটাম দেওয়া ছিল। তবে প্রধান উপদেষ্টা যেহেতু বাইরে সফর রয়েছে, একই সাথে উনি এখন ফ্রান্সে অবস্থান করছেন। এই সিচুয়েশনের প্রেক্ষিতে আমরা আমাদের বিষয়টাকে পোস্টপোন করেছি, যেখানটায় তার হয়তো বাংলাদেশের প্রেজেন্সটা থাকবে আজকে অথবা আগামীকাল সকালে। তো এক্ষেত্রে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো পরে জানিয়ে দেওয়া হবে। তবে আমরা এর মধ্যে আমাদের একটা কমিটি গঠন করেছি, যেখানটায় আমি সভাপতির দায়িত্বে রয়েছি। এটার মোটিভটা হলো গিয়ে যে মানে ফ্রম মাই পারসেপশন অ্যাজ আই বিলিভ যে ইফ উই ওয়ান্ট টু ওয়ার্ক ফার্স্ট নিড টু ওয়ার্ক অ্যালোন, বাট ইফ উই ওয়ান্ট টু ওয়ার্ক ফার্স্ট উই শুড ওয়ার্ক টুগেদার। আপনি 1 কিলোমিটার যেতে লাগবে, আপনি একা চলে যান, দেখবেন দ্রুত চলে যাবেন। বাট যখন 10 কিলোমিটার যেতে হবে, তখন একসাথে যাওয়াটাই সমীচীন, যেটা সাস্টেনেবল। সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের থিওরিকেও যদি এখানে আমলে নেই, ডেভেলপমেন্ট বলতে আমরা যতটুকু বুঝি, ডেভেলপমেন্ট মিনস প্রোগ্রেস, where sustainable development is an approach that meets the present needs without compromising the future generation to fulfill their own needs. তো সেক্ষেত্রে আমরা আসলে সাস্টেনেবিলিটি নিয়ে ভাবছি যে রংপুরের ফিউচার। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন না যে দক্ষিণাঞ্চল বা ওই 7টা ডিভিশনের কেউ রংপুরে কাজের সন্ধানে আসে বিগত সময় থেকে এখন পর্যন্ত। বাট রংপুরের মানুষ কাজের সন্ধানে ওইদিকে যায়, অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ যেটাকে বলে আর কি, যেটা ইকোনমিক্সের 10 প্রিন্সিপলসের মধ্যেও আসে, যে কান্ট্রিজ স্ট্যান্ডার্ড অফ লিভিং ডিপেন্ডস অন ইটস অ্যাবিলিটি টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস। একটা দেশের লিভিং স্ট্যান্ডার্ড ডিপেন্ডই করে দেশটির উৎপাদন এবং বন্টনের উপরে, যেখানে কাজ করে হচ্ছে রিসোর্স, অর্থাৎ রিসোর্সের ক্ষেত্রে বন্টন করতে হবে, উৎপাদন এবং বন্টন। যে জায়গাটায় রংপুরের উৎপাদনটাকে গুরুত্ব দেওয়া হয়, বাট বন্টনের ক্ষেত্রে রংপুর থেকে পিছিয়ে, যেটা আমাদের জন্য আবারও বিব্রতকর। তো এরই প্রেক্ষিতে আমরা একসাথে চলতে চাই, যার বিপরীতে আমরা রংপুরে আপামর জনসাধারণকে আমাদের সাথে সংহতি জানানোর জন্য, যদি তারা প্রয়োজন বোধ করেন যে এটা আসলে রংপুরের সাথে বৈষম্য যেটা হয়ে এসছে এটা বিরোধিতা করার জন্য বা রংপুরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটার প্রয়োজন বোধ করে, তাহলে আমরা মনে হয় রংপুরকে সাজিয়ে গুছিয়ে একটা কোয়ালিটি অফ লাইফ যেটা বলে রংপুরবাসীর জন্য, সেটা ইনশিওর করতে হবে। ধন্যবাদ। স্মরণ করছি জুলাই আগস্টের ফ্যাসিস্টকে হটানোর আন্দোলনে শহীদ আবু সাইদ সহ বাংলাদেশের জুলাইয়ে শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। তার সঙ্গে সমবেদনা জানাচ্ছি যারা জুলাই আগস্টে আহত হয়েছেন, আমরা তার জন্য সমবেদনা জানাচ্ছি। সম্মানিত দেশের আপামর জনতা, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলের প্রতি আমাদের আজকের এই আহ্বান। আপনারা জানেন যে আমরা গত 20 তারিখে আমরা এই টাউন হল শহীদ মিনার চত্বর থেকে আমরা ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। তার উদ্দেশ্য হলো যে আমরা বাংলাদেশের মধ্যে রংপুর একটি বিভাগ, এই বিভাগে আপামর জনতার তেমন একটি কর্মসংস্থান নাই, কিন্তু এই জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি। যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন আমাদের মাননীয় ডক্টর ইউনূস স্যার। তিনি এই রংপুরের মান উন্নয়নের জন্য, রংপুরবাসীর কর্মসংস্থানের জন্য, রংপুরের মানুষের রংপুর বিভাগকে একটি মানসম্মত বিভাগ করার জন্য তিনি আমাদেরকে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল বরাদ্দ দিয়েছেন, যেটা আপনারা সকলেই জানেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা লক্ষ্য করছি যে আমাদের রংপুরের বরাদ্দকে নিয়ে বিভিন্নভাবে টালবাহানা, বিভিন্নভাবে এই রংপুর থেকে হাসপাতালটাকে বাহিরে নেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, টালবাহানা দেখছি। এজন্যেই আজকে আমরা অত্যন্ত মর্মাহত
এবং এই জায়গার থেকে আমরা রংপুরবাসী আজকে আমাদেরকে বিভিন্নভাবে কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে। আমরা আবারও জানাবো, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যার তিনি বিদেশে আছেন। আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আসার সঙ্গে সঙ্গে যেন আমাদের রংপুরবাসীর যে ন্যায্য দাবি, আমরা রংপুরের মানুষের মান উন্নয়নের জন্য, আমাদের রংপুর মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে বরাদ্দটা দিয়েছেন, সেই বরাদ্দ অবশ্যই আমরা রংপুরে দাবি করছি। এর পাশাপাশি আমরা যদি তারপরেও দেখি যে না, আমাদের সঙ্গে আবারও বৈষম্য করা হচ্ছে, তাহলে আমরা বিভিন্ন কর্মসূচি নিতে বাধ্য হব। এর জন্য আপনাদের সকলকে উদারত আহ্বান জানাবো, আসুন রংপুর একটি অবহেলিত বিভাগ, এই বিভাগের মান উন্নয়নের জন্য, রংপুরের মানুষের জন্য, রংপুরের গণমানুষের জন্য, এই রংপুরের প্রথম শহীদ আবু সাঈদ ভাইয়ের রক্তের বিনিময়ে তৈরি আজকে সেই রংপুরের মাটিতেই আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জোরে বলে শোনা যায় না, সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমি এখন আপনাদের সামনে আমাদের একটু জোরে বলেন। সেটা পাঠ করব। একটু জোরে পাঠ করবেন। প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহোদয়, একটু লাউড। আপনাকে এবং আপনার 2024 সালের জনসমর্থিত বিপ্লবী বাংলাদেশ সরকারকে আন্তরিক শুভেচ্ছা। ভাই একটু জোরে বলেন, আমার কথা শোনা যায় না। আমরা রংপুর বিভাগের সদর দপ্তর তথা রংপুর সদর উপজেলা এবং রংপুর মহানগরীর সাধারণ ছাত্র জনতা, এই নগরীর সচেতন নাগরিক হিসেবে রংপুর মহানগরীর আর্থসামাজিক উন্নয়ন ও ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি উপস্থাপন করতে চাই। সেই মর্মে আপনার বরাবর প্রথমে কিছু কথা উল্লেখ করা আবশ্যক। বিগত পাকিস্তান শাসন আমল থেকে 2024 গণ আন্দোলনের পরবর্তীকাল পর্যন্ত উন্নয়ন মাপকাঠি বিবেচনায় রংপুর বিভাগীয় সদর দপ্তর তথা এ মহানগরে উল্লেখযোগ্য তেমন কোনো উন্নয়ন সাধিত হয়নি। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালে ছাত্র জনতার একই সূত্রে গাঁথা আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্য নিরসন কিংবা দূরীকরণ। অথচ 1971 সালে 53 বছর ধরে কুটিল মহলের ষড়যন্ত্র এবং রাজনৈতিক লাভ ক্ষতি বিবেচনায় এই নগরীর সকল প্রকার ন্যায়সঙ্গত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, লক্ষ্য করুন, আমরা এমন একটি বিভাগীয় নগরীতে বসবাস করি যেখানে সকল বিভাগীয় দপ্তর, শিক্ষা বোর্ড, বিমানবন্দর 50 থেকে 80 এমনকি 100 কিলোমিটার দূরে পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে, যা দেশের অন্য বিভাগীয় সদর দপ্তরে পরিলক্ষিত হয় না। আমরা রংপুরবাসী এর কারণ জানতে চাই। জনাব, আপনি জেনে অবাক হবেন যে বিগত সরকার দয়ের সময়ে এ নগরী থেকে প্রস্তাবিত ইপিজেড, সিপিজেড, বিমানবন্দর, রেল, বিকেএসপি, এপিবিএল, সেনানিবাস, ব্যাটালিয়ন আনসার, শিক্ষা বোর্ড সহ অসংখ্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় রাজনৈতিক স্বার্থসিদ্ধি এবং ক্ষমতার জোরে ছিনতাই করে নেওয়া হয়েছে, যা অবশিষ্ট 9টি বিভাগের ক্ষেত্রে মোটেই দৃশ্যমান নয়। এমনকি রংপুর বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়কেও জ্যান্ত কবর দেওয়া হয়েছে। মহোদয়, ব্রিটিশ আমল থেকে 2024 ছাত্র জনতার বিপ্লবে কোথায় নেই রংপুর? প্রতিটি বৈষম্যের যুদ্ধে রংপুর তো সর্বাগ্রে, তাহলে এই বঞ্চনা কেন? মনে রাখতে হবে, বঞ্চনা থেকে বিদ্রোহের জন্ম হয়। 36 জুলাই বৈষম্যহীন বাংলাদেশের যে নবসূর্যোদয় আমরা দেখেছিলাম, তার সুবাদে আমরা রংপুর মহানগরীর সাধারণ ছাত্র জনতা তথা রংপুরবাসী আশায় বুক বেঁধেছিলাম যে দীর্ঘদিন বৈষম্য এবার দূরীভূত হবে। অথচ আমরা গভীরভাবে লক্ষ্য করলাম যে চীন সরকারকে রংপুর সদর উপজেলায় প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট বিশায়িত হাসপাতাল নির্মাণের তালবাহানা চলমান। আমরা আরও লক্ষ্য করলাম যে বিভিন্ন অযৌক্তিক অজুহাতে উক্ত প্রতিষ্ঠানটি জেলা সদর থেকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে, যা 24 পরবর্তী রংপুর নগরীর সাধারণ ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। ইতিহাসে নজির নেই যে অন্য স্থানের বরাদ্দ রংপুরে নিয়ে আসা হয়েছে, কিন্তু রংপুরের বরাদ্দ বারবার কেড়ে নিয়ে অন্যান্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে।
বৈষম্যের বিরুদ্ধে আবু সাঈদের আত্মবিসর্জন আমরা কিন্তু ভুলিনি। এই সামগ্রিক বৈষম্যের প্রতিকারে আমরা আপনার ফয়সালা চাই। আমরা অত্যন্ত আশাবাদী যে আপনি আমাদের দফাগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন। দফা 1, দেশের সকল বিভাগীয় সদর দপ্তরের ন্যায় বিভাগীয় কার্যালয়, প্রশিক্ষণ কেন্দ্র, একাডেমি এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠানসমূহ রংপুর বিভাগীয় সদর দপ্তরে 0 পয়েন্ট অর্থাৎ 8 কিলোমিটারের মধ্যে স্থাপন ও প্রতিস্থাপন করতে হবে। দফা 2, রংপুর বিভাগীয় সদর দপ্তর বিভাগের মধ্যবর্তী স্থানে হওয়ায় রেলওয়ে, সড়ক, বিমানবন্দর সহ সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা 0 পয়েন্ট অর্থাৎ 8 কিলোমিটারের মধ্যে স্থাপন করতে হবে। পূর্বে সরিয়ে নেওয়া রংপুর ইপিজেড, ডিসি 2 সকল শিল্পাঞ্চল পূর্ব নির্ধারিত এলাকায় প্রতিস্থাপন করতে হবে। রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর কৃষি বিশ্ববিদ্যালয়, রংপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগের কেন্দ্রে প্রতিস্থাপন করতে হবে। দফা 5, রংপুর 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে আর্ম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন দ্রুত স্থাপন করতে হবে। রংপুর 6, বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর ভর্তি ও তথ্য কেন্দ্র বিভাগে 0 পয়েন্ট অর্থাৎ 8 কিলোমিটারের মধ্যে দৃশ্যমান স্থানে পুনঃস্থাপন করতে হবে। দফা 7, বিভাগীয় ফুটবল ও ক্রিকেট স্টেডিয়াম পূর্ব নির্ধারিত রংপুর সদর উপজেলার জমিতে নির্মাণ করতে হবে। এখানে পৃথকভাবে একটি আন্তর্জাতিক মানের ফুটবল ও একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করতে হবে। দফা 8, পার্বতীপুর থেকে কাউনিয়া পর্যন্ত দ্রুত রেলের ব্রডগেজ লাইন স্থাপন করে ঢাকা সহ দেশের অন্যান্য বিভাগীয় নগরীর অভিমুখে ইন্টারসিটি ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং রংপুর বিভাগীয় রেল স্টেশনের কাজ দ্রুত শুরু করতে হবে। দফা 9, রংপুর নগরীতে সরকারি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করতে হবে। দফা 10, 500 শয্যা বিশিষ্ট রংপুর সদর হাসপাতাল নির্মাণের পাশাপাশি রংপুর মহানগরীর 33টা ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে হবে। দফা 11, বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ আঞ্চলিক কেন্দ্র চালু করতে হবে। দফা 12, রংপুর মহানগরীতে গ্যাস ও বিদ্যুতের ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে হবে। দফা 13, রংপুর নগর উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন দিতে হবে। দফা 14, চিকলি, নাসমিয়া সহ সকল বিলকে পরিকল্পিতভাবে পার্কে রূপান্তর এবং সেই সাথে সকল ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠ এবং শিশু পার্ক নির্মাণ করতে হবে। দফা 15, শ্যামা সুন্দরী খাল যে উদ্দেশ্যে খনন করা হয়েছিল সেই উদ্দেশ্যে তাকে পূর্বের রূপে ফিরিয়ে আনতে হবে। দফা 16, রংপুর মহানগরীকে আবাসিক, অনাবাসিক, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সামরিক, বেসামরিক, পর্যটন, প্রশাসনিক, বাণিজ্যিক, বনভূমি, জলাশয় সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে গ্যাজেট প্রকাশ করতে হবে। দফা 17, নগরের পুরাতন সড়কগুলো প্রশস্ত করে পাশাপাশি প্রধান সড়কের সংখ্যা বৃদ্ধি এবং সেই সাথে সংযোগ সড়ক ও রিং রোড নির্মাণ করতে হবে। দফা 18, রংপুর নগরীতে অতি দ্রুত টাউন সার্ভিস অথবা সিভিল সার্ভিস চালু করতে হবে। অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা এখানে মিডিয়া সেলে রয়েছেন তাদেরকে, বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সভাপতি ও সেক্রেটারিকে। আজ আমরা রংপুরবাসী তথা উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। আমরা 1971 থেকে আজ অবধি যতগুলো আন্দোলন সংগ্রাম করেছি সবগুলোর মাঝেই আমাদের অবদান সর্বোচ্চ, কিন্তু কতিপয় কিছু দুষ্কৃতির কারণে আমরা আমাদের এই রংপুর অঞ্চলকে উন্নয়নের কোনো ধারা বজায় রাখতে পারছি না। আমরা চাই আমাদের এই রংপুর অঞ্চল একটি অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত হোক। এ পর্যন্ত আজ অবধি 1971 থেকে সবাই কথা দিয়েছে, কিন্তু কথা রাখিনি রংপুরবাসীর জন্য। আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা যে কথা দিয়ে গিয়েছিল 5ই আগস্টের পর আমাদের রংপুরকে প্রত্যেকটি অঞ্চলের চেয়ে প্রথম অঞ্চল হিসেবে তৈরি করবে, আমরা সেই কথাটি যেন তিনি অক্ষরে অক্ষরে পালন করে সেই আশা ব্যক্ত করছি। আমাদের এখানে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, একটা স্টেডিয়াম হওয়ার কথা, কিন্তু আমরা আজ অবধি এর কোনো কার্যক্রম লক্ষ্য করিনি। এবং বর্তমান চিন্মৈত্রী একটি 1000 বিশিষ্ট শয্যা হাসপাতাল হওয়ার কথা, এটাও নিয়ে টানা হেঁচড়া চলছে। আমরা এর ঘোর প্রতিবাদ জানাই এবং আমাদের এই ছাত্র জনতার প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে চাই, যদি আজও এই
আজও আমাদের এই উন্নয়ন যদি কেউ ব্যাঘাত করতে আসে আমরা এর শক্ত হাতে প্রতিহার করব। আর আমরা আমাদের এই ছাত্র জনতা আগামীতে আরও বড় আন্দোলনে নামবো যদি এই যৌক্তিক দাবিগুলো তারা মেনে না নেয়। তো এইভাবে বলতে চাই, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের পাশে আছি। আর আমাদের রংপুরকে আমরা অতি সত্বর একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রমজান ভাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সম্মিলিত ছাত্র জনতা প্ল্যাটফর্মের সম্মানিত মুখপাত্র জনাব আহসান তহিদ। জনাব আসসালামু আলাইকুম প্রিয় রংপুরবাসী, আপনারা সবাই ভালো আছেন এই কামনা করছি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমরা রংপুরের যারা সাধারণ মানুষ, বাবলু ভাইটা সমস্যা আছে। আমরা গত 20 তারিখে প্রতিবাদ স্বরূপ রংপুরে একটি মানববন্ধন করেছি, 1 কিলোমিটার র্যালি করেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি, যাতে ব্যবস্থা ছিল। আজকের এই সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে এই আমাদের যে 18 দফা, এই 18 দফার সাথে আমরা বিশ্বাস করি এর মধ্যে রংপুরের মানুষের সমস্ত চাওয়া পাওয়া নিহিত আছে। তারপরও যদি আরও কোনো দফা থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এর সঙ্গে যোগ করে নেব। আমরা এখন পর্যন্ত একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের অনুরোধ ছিল যে তিনি যখন ঘোষণা দিয়েছেন, আমরা যখন তার কাছে চেয়েছিলাম যে আমাদের রংপুরে একজন উপদেষ্টা দিতে হবে, তখন তিনি বলেছিলেন যে আমি রংপুরের সন্তান। এরপর যখন আমরা আবার চাইলাম তখন তিনি বললেন যে আমি রংপুরকে 1 নম্বর জেলা করে দেব। বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য করছি আমাদেরকে বুঝতে হবে, আমাদের রংপুরের মানুষকে বুঝতে হবে, রংপুর বিভাগের মানুষকে বুঝতে হবে, আমাদের আসলে কারোর সঙ্গে আমরা বৈষম্য চাই না। আমরা চাই আমাদের রংপুর বিভাগ শুধু নয়, বাংলাদেশের 64টা জেলা সমানভাবে উন্নত হোক, এসডিজি যে লক্ষ্যটা আছে সেটা পূরণ হোক। তার মানে এই নয় আমার বিভাগীয় সদর দপ্তরের জন্য যে বিভাগীয় বাজেটগুলো আছে এগুলো অন্য জেলায় চলে যাবে। প্রত্যেকটা জেলার আলাদা বাজেট আছে, সেই বাজেট তারা পাক, কিন্তু বিভাগের বাজেট আমরা যেতে দেব। আমার বিভাগীয় স্টেডিয়াম কেন নীলফামারীতে যাবে? নীলফামারীতে তো আগে থেকেই স্টেডিয়াম আছে। আমার বিভাগীয় আন্তর্জাতিক বিমানবন্দর কেন সৈয়দপুরে যাবে? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ বিকেএসপির যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সব বিভাগের কেন্দ্রে, কিন্তু আমার রংপুরেরটা কেন দিনাজপুরে যাবে? রাজশাহী শিক্ষা বোর্ড অনেক দূরে, এই জন্য আমরা চেয়েছিলাম, আমরা আন্দোলন করেছিলাম সেই সময় যে আমাদের খুব কাছাকাছি একটা শিক্ষা বোর্ড দরকার। শিক্ষা বোর্ডটা যখন রংপুরের নামে পাশ হলো তখন এটা নিয়ে টানাহাসড়া শুরু হলো, শিক্ষা বোর্ড থাকবে দিনাজপুরের, নাম হবে রংপুর। আবার বলা হলো যে না, দিনাজপুরে যখন থাকবে তখন এটার নাম হবে দিনাজপুর শিক্ষা বোর্ড। অথচ আপনাদের হয়তো মনে আছে যে এই শিক্ষা বোর্ডের কার্যক্রম কিন্তু আমাদের বিএড কলেজ থেকে শুরু হয়েছে রংপুর শিক্ষা বোর্ড নামে, এটাকে কায়দা করে নিয়ে যাওয়া হলো দিনাজপুরে। এখন আমরা দিনাজপুরবাসীকে প্রশ্ন করতে চাই, দিনাজপুর অবশ্যই এই বিভাগের কেন্দ্রবিন্দুতে নয়, রংপুর থেকে দিনাজপুর 80 কিলোমিটার। তাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, আমার রৌমারী নাগেশ্বরী, আমার সুন্দরগঞ্জ গাইবান্ধা, এই জায়গাগুলোতে যারা বসবাস করেন তাদেরকে রংপুরে আসতেই 100 থেকে 80 কিলোমিটার পার করতে হবে, এরপরে আবার যেতে হবে দিনাজপুরে। তো এগুলো হচ্ছে বৈষম্য। আমাদের 24-এর আন্দোলন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে ছিল। আমরা যদি এই পরপর যে 2টি ঘোষণা পেয়েছি, আমরা মাননীয় সংস্কৃতি এবং ক্রীড়া উপদেষ্টা মহোদয় আমাদের যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি আমাদের সঙ্গে এক ধরনের প্রতারণাই করেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। কারণ তিনি কয়েকদিন আগেই রংপুরে তিস্তা এসেছেন এবং তিনি বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে। আমার রংপুরের মানুষ জানেই না তিস্তা মহাপরিকল্পনায় কী আছে। তিস্তা মহাপরিকল্পনায় 180 কিলোমিটার দীর্ঘ নদীর 2 পাশে বাঁধ নির্মাণ করা হবে, নদীর 2 পারে 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত শিল্প কলকারখানা, আবাসিক এলাকা, সেখানে 5 স্টার হোটেল এবং পর্যটন কেন্দ্র নির্মাণ হবে। অর্থাৎ সিঙ্গাপুরের মতো 24 ঘন্টা সেটা
খোলা থাকবে, 10 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। কিন্তু আমরা দেখলাম যে সেখানে তারা এখন শুধু নদীর দুই পারে খনন করে বাঁধ তৈরি করবে। এটা তো আমার তিস্তা মহাপরিকল্পনা নয়। ঠিক। আমরা আবার বলতে চাই, তিনি ঢাকায় গিয়েই বললেন যে সারা দেশে 3টা বিভাগীয় স্টেডিয়াম হবে, বাফুফেকে দেওয়া হবে, তার মধ্যে ছিল রংপুরে একটা, তিনি নিয়ে গেলেন নীলফামারীতে কেন, আমরা জানতে চাই। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, তার কিছুদিন আগেই রংপুর রাইডার্স যখন রংপুর স্টেডিয়ামে আসছে, তখন কিন্তু আমাদের দাবি ছিল যে স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানের করা হোক। সরকার কিন্তু এটা মেনে নেয়নি। তখন তারা বসুন্ধরা গ্রুপকে দায়িত্ব দেওয়ার জন্য বলে। বসুন্ধরা গ্রুপ একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারা এই কাজটা করতে বাধ্য নয়। আমরা পদে পদে দেখছি যে আমাদের এখানে অর্জনগুলো আছে, এই অর্জনগুলো সারা দেশের মানুষ ব্যবহার করে, কিন্তু আমাদের যে অর্জন, এই অর্জনটা আমাদের পিছনে কেউ ব্যয় করে না। আপনারা লক্ষ্য করবেন, বেগম রোকেয়ার নামে সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হল আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বিগত 16-17 বছর আগে যখন এই বেগম রোকেয়ার নামে পায়রাবন্দে বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয় হবে, এই মহিলা বিশ্ববিদ্যালয়টাকে একেবারে কবর দেওয়া হয়েছে। কি করা হলো? মহিলা বিশ্ববিদ্যালয়টাকে নিয়ে আসা হলো আমাদের বিজ্ঞান প্রযুক্তির 75 একর জমিতে। বিজ্ঞান প্রযুক্তির 75 একর জমিতে নিয়ে এসে রংপুর বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের ছিল বিএড কলেজে, তার কর্মসূচি ছিল 2 বছর ধরে চলছিল, সেটাকে তারা নিয়ে গেলেন এবার 75 একর জমিতে। এবার তারা কি করলেন? রংপুর বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড মুছে ফেললেন, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়কে কবর দিয়ে নাম করলেন রোকেয়া বিশ্ববিদ্যালয়। আমরা একসঙ্গে 3টা প্রতিষ্ঠানকে আমাদের চোখের সামনে কবর দিতে দেখেছি। তো এগুলো সব হচ্ছে বৈষম্য। আমরা জানি না এই বৈষম্যের কারণ কি। আমাদের রংপুরবাসী এই বৈষম্যের কারণ জানতে যায়। এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা পুরা দেশবাসীর কাছে, আমরা শুধু রংপুরবাসীর কাছে না, এটা পুরা দেশবাসীর কাছে, আমাদের রাষ্ট্রের কাছে। আমরা এই পরিপ্রেক্ষিতে আগামীকাল আমরা চেষ্টা করেছিলাম যে আগামীকালকে আমাদের একটা কর্মসূচি থাকবে। তো আগামীকালকে যে কোনো একটা কর্মসূচি কোনো রাজনৈতিক দলের এখানে থাকার কারণে আমরা চাচ্ছি যে আগামী 28 তারিখ আমরা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা একটি 1 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করব, এবং সেটি শুরু হবে 11:30, শেষ হবে 12:30। এই কর্মসূচির মধ্যে 3টি বিষয় লক্ষণীয়। আমরা এই কর্মসূচিতে আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দাঁড়াবো না, ঠিক তার বিপরীতে, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় যে পোস্ট অফিস আছে সেই পাশ দিয়ে দাঁড়াবো। এবং আমরা সেদিন প্রথম আমাদের কর্মসূচি থাকবে, আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রকে আমরা কালার কার্ড প্রদর্শন করব, অর্থাৎ আমরা হলুদ কার্ড প্রদর্শন করব সম্মিলিতভাবে। এটা আমাদের জন্য রাষ্ট্রের প্রতি একটি সতর্কবাণী। এবং দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওই দিনই আমরা সবাই আবু সাইদ হয়ে যাব, অর্থাৎ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, ঠিক একইভাবে আমরা যারা উপস্থিত থাকব, আমরা সবাই রাষ্ট্রের প্রতি বৈষম্যের বিরুদ্ধে আমরা বুক পেতে দিব। এটা থাকবে 10 মিনিটের একটি কার্যক্রম। এই ক্ষেত্রে আমরা আমাদের রংপুরে যারা জনসাধারণ আছে, আপামর জনসাধারণ, রংপুরের চেম্বার অফ কমার্স, রংপুরের ব্যবসায়ী সমিতি, সুশীল সমাজ এবং যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা রংপুরকে ভালোবাসেন, সাংবাদিক যারা আছেন, আমরা সবাইকে আহ্বান করব আমাদের সেই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য। এবং আমরা এটাও আহ্বান করব, ওই দিন দয়া করে যদি আপনাদের সম্ভব হয় সবাই কালো কাপড় পরে আসবেন, কারণ আবু সাইদ তার শহীদি সময়ে কালো কাপড় পরেছিল। তো ধন্যবাদ সবাইকে। আমরা এই আন্দোলনে, আমাদের আন্দোলন চলতে থাকবে, বেগবান থাকবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুষ্ঠু চিন্তাধারা এবং যদি সৎ মনোভাব থাকে তাহলে সঠিক কর্মপন্থায় কিন্তু দাবি আদায় করা সম্ভব। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য